আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। অবশেষে সেই কুখ্যাত এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত হলেন বিল গেটস। ভুল স্বীকার করে ক্ষমা চাইল মিডিয়ার সামনে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে HRW। নির্যাতিত ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। বেরিয়ে এলো গোপন তথ্য। চরম উত্তেজনার মধ্যেই বৈঠকে বসেছে ইরান যুক্তরাষ্ট্র। জানাবো কি আলোচনা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে, নিয়মিত বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জেফ্রি এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত নিয়ে অনুতাপ প্রকাশ করেছেন বিল গেটস। তবে তার সাবেক স্ত্রী মেলিন্ডা বলেছেন, দণ্ডপ্রাপ্ত কুখ্যাত যৌন অপরাধী এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও সময় কাটানো নিয়ে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতার এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি আছে। গত সপ্তাহে মার্কিন বিচার বিভাগ এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত প্রায় ৩০ লাখ পাতার নথি প্রকাশ করেছে। ওইসব নথিতে অনেক বিখ্যাত ব্যক্তির সঙ্গে এপস্টেইনের ঘনিষ্ঠ বন্ধুত্ব, অবৈধ আর্থিক লেনদেন এবং ইমেলে যোগাযোগের প্রমাণ পাওয়া যায়। নথির মধ্যে থাকা একটি খসড়া ইমেলে এপস্টেইন অভিযোগ করেছেন, বিল গেটস বিবাহ বহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। এপস্টেইন লিখেছেন, গেটসের সঙ্গে তার সম্পর্কের মধ্যে ছিল বিল গেটকে মাদক পেতে সহায়তা করা, রুশ মেয়েদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের পরের পরিণতি মোকাবিলায় সহায়তা করা এবং বিবাহিত নারীদের সঙ্গে অবৈধ সম্পর্ক সহজ করা। গতকাল বুধবার অস্ট্রেলিয়ার 9 নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিল গেটস বলেন, আমি তার সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য অনুতপ্ত এবং ক্ষমা চাইছি। বিল গেটস আরও বলেন, ওই ইমেল কখনো পাঠানো হয়নি, ওই ইমেলটি মিথ্যা। আমি জানি না তিনি সেখানে কি ভাবছিলেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করার চেষ্টা করছিলেন? এপস্টেইনকে নিয়ে তদন্তের লাখ লাখ ফাইল প্রকাশের পর বিল গেটসের একজন মুখপাত্র এ ধরনের অভিযোগ অস্বীকার করেছিলেন। 2019 সালে নিউ ইয়র্কের কারাগারে আত্মহত্যা করেন এপস্টেইন। বিল গেটসের মুখপাত্র বলেছিলেন, এসব নথি কেবল এটাই প্রমাণ করে যে বিল গেটসের সঙ্গে সম্পর্ক রাখতে না পেরে এপস্টেইন হতাশ ছিলেন। তিনি মানুষকে ফাঁদে ফেলা এবং বদনাম করতে যত নিচে নামতে হয় তত নিচে নামতেন। এপস্টেইনের সঙ্গে বিল গেটসের সম্পর্ক নিয়ে হইচইয়ের মধ্যে এই নিয়ে মেলিন্ডাও মুখ খুলেছেন। তিনি মার্কিন ন্যাশনাল পাবলিক রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, এই নথির প্রকাশ আমার বিবাহিত জীবনের কিছু অত্যন্ত বেদনাদায়ক মুহূর্তের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। মেলিন্ডা আরও বলেন, যখনই সেই বিষয়গুলোর বিস্তারিত সামনে আসে আমার জন্য এটি ব্যক্তিগতভাবে বেশ কঠিন হয়ে ওঠে। 2021 সালে বিল গেটস ও মেলিন্ডার বিবাহবিচ্ছেদ হয়। ট্রাম্পের কর্তৃত্ববাদী প্রবণতা বিশ্বজুড়ে মানবাধিকার ও নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করছে বলে অভিযোগ করেছে HRW। ট্রাম্প প্রশাসন এবং চীন ও রাশিয়ার নেতাদের কারণে হুমকির মুখে পড়া আন্তর্জাতিক ব্যবস্থা রক্ষায় মানবাধিকারের প্রতিশ্রুতিবদ্ধ গণতান্ত্রিক দেশগুলোর একটি সামরিক জোট গঠন করা উচিত, এমন মন্তব্য করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। 529 পৃষ্ঠার বৈশ্বিক প্রতিবেদন 2026-এর 36তম সংস্করণে হিউম্যান রাইটস ওয়াচ বিশ্বজুড়ে 100টিরও বেশি দেশের মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। প্রতিবেদনের শুরুতে সংস্থাটির নির্বাহী পরিচালক ফিলিপ বোলোপিও লিখেছেন, বৈশ্বিক মানবাধিকার ব্যবস্থা গুরুতর ঝুঁকির মুখে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপ এবং চীন ও রাশিয়ার ধারাবাহিক অবমূল্যায়নের ফলে নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ভেঙে পড়ছে। এর সঙ্গে সঙ্গে মানবাধিকার রক্ষাকারীরা যে কাঠামোর উপর ভর করে মানদণ্ড এগিয়ে নেওয়া এবং স্বাধীনতা সুরক্ষার কাজ করছিলেন সেটিও ধ্বংসের মুখে পড়ছে। এই প্রবণতার বিরুদ্ধে দাঁড়াতে হলে মানবাধিকারকে এখনও মূল্য দেয় এমন সরকারগুলোকে সামাজিক আন্দোলন, নাগরিক সমাজ এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে মিলিত হয়ে একটি সামরিক জোট গঠন করতে হবে, যাতে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফিলিস্তিনিদের সংখ্যালঘু করতে পুতিনের কাছে সাহায্য চেয়েছিলেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। বেরিয়ে এলো গোপন তথ্য। মিডল ইস্ট আইয়ের খবর, শুক্রবার 30 জানুয়ারি মার্কিন বিচার বিভাগ প্রকাশিত এপস্টেইন ফাইলের এক গোপন অডিও রেকর্ডিংয়ে বিষয়টি উঠে আসে। রেকর্ডিংয়ে বারাক বলছেন, আমি সব সময় পুতিনকে বলতাম, আমাদের শুধু আর 1 মিলিয়ন দরকার,
তাহলে ইসরায়েল সত্যিই নাটকীয়ভাবে বদলে যাবে। ওই 1 মিলিয়ন রুশ। 2015 সালের 14 ফেব্রুয়ারি এই রেকর্ডিং করা হয়েছিল। সেখানে বারাক বলেন, ইসরায়েলের এখন ভবিষ্যতে আসা রুশ বসতিদের মানগণ্য করা উচিত। তিনি এমন একটি পরিকল্পনার কথা ভাবছেন, যার মাধ্যমে বিয়ে, দাফন এবং ইহুদির সংজ্ঞা নিয়ে অর্থোডক্স রাব্বিদের একচেটিয়া ক্ষমতা ভাঙা যাবে। পরিশীলিত ও সূক্ষ্মভাবে ব্যাপক ধর্মান্তরের দরজা খুলে দেওয়া উচিত। বারাকের মতে অনেক রুশ ধর্মান্তর ছাড়াই ইসরায়েলে বসবাস করতে পারে। এটিকে পূর্বশর্ত দিয়ে আটকানোর দরকার নেই। সামাজিক চাপে, বিশেষ করে দ্বিতীয় প্রজন্মের ক্ষেত্রে মানিয়ে নেওয়ার প্রয়োজন থেকেই ধর্মান্তর হবে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর আরব ও মুসলিম দেশগুলো থেকে যেসব ইহুদি এসেছিলেন, রেকর্ডিংয়ে তাদের প্রতি অবজ্ঞা প্রকাশ করেন বারাক। তিনি বলেন, ইসরায়েলের প্রতিষ্ঠাতারা, যারা মূলত পূর্ব ইউরোপের শ্বেতাঙ্গ আশকেনাজি ইহুদি ছিলেন, তারা যতটা পেরেছেন ততটাই করেছেন। তারা উত্তর আফ্রিকা থেকে, আরব দেশগুলো থেকে, যেখান থেকে হোক ইহুদিদের নিয়ে এসেছিলেন। এখন আমরা বাছাই করতে পারি, এবং আমি মনে করি কে ইহুদি হবে তা নিয়ে আমাদের অনেক বেশি খোলা মন হওয়া উচিত। আমরা সহজেই আরও 1 মিলিয়ন মানুষকে গ্রহণ করতে পারি। বারাক বলেন, 1990 এবং 2000-এর দশকের শুরুতে রুশীয় অভিবাসনের ঢল ইসরায়েলকে নাটকীয়ভাবে বদলে দিয়েছে। যুবতী মেয়েরাও এসেছিল, যারা কথা বলতে পারত না। এই সময় এপস্টেইনকে হাসতে শোনা যায়। বারাক বলেন, ছোট ইসরায়েলের সীমার ভিতরেও একটি সমস্যা আছে। আমি মনে করি আরবরা, অর্থাৎ ইসরায়েলের ফিলিস্তিনি নাগরিকরা ধীরে ধীরে বাড়ছে। 40 বছর আগে তারা 16% ছিল, এখন 20%। এরপর তিনি স্পষ্ট করেন, ইসরায়েলের ভিতরে কারা সমতা পাওয়ার যোগ্য। উত্তেজনার মধ্যেই বৈঠকে বসছে ইরান, যুক্তরাষ্ট্র। ইরান ও যুক্তরাষ্ট্র আগামী শুক্রবার, অর্থাৎ 6 ফেব্রুয়ারি ওমানে বৈঠকে বসতে চলেছে। প্রথমে ইস্তানবুলে বৈঠকের কথা থাকলেও তেহরানের প্রস্তাবের পর স্থান পরিবর্তন করা হয়েছে। তবে ওয়াশিংটন পরমাণু, ক্ষেপণাস্ত্র ও মানবাধিকার ইস্যু নিয়ে আলোচনা করতে চাইলেও ইরান কেবল শীষে নিয়ে বলতে আগ্রহী। ইতিমধ্যে কাতার, তুর্কি ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ রাখতে এবং মজুদ সরা বিদেশে পাঠানোর বিনিময়ে মার্কিন ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। ইরানে হামলা চালাতে মার্কিন সেনাবাহিনীর ব্যাপক প্রস্তুতি আর তেহরানের পাল্টা হুঙ্কারে বাজছে যুদ্ধের দামাদামা। তবে এরই মধ্যে সংঘাত এড়িয়ে শান্তিপূর্ণ সমাধানের আশার আলো দেখা দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, শুক্রবার বৈঠকে বসতে চলেছে দুই পক্ষ। ইস্তানবুলে পূর্ব নির্ধারিত বৈঠকটি ওমানে সরিয়ে নেওয়া এবং দ্বিপাক্ষিক ফরম্যাটে আলোচনা করার ইরানি আবদার হোয়াইট হাউস প্রত্যাখ্যান করেছে বলে প্রথমে জানায় সংবাদ মাধ্যম অ্যাক্সিওস। যদিও পরে আরব লাদেদের অনুরোধে মার্কিন প্রশাসন ওমানেই আলোচনায় বসতে রাজি হয়েছে বলে নিশ্চিত করে সংবাদ মাধ্যমটি। জটিলতা দেখা দিয়েছে আলোচনার এজেন্ডা কী হবে। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কেবল পরমাণু কার্যক্রম এবং আর্থিক নিষেধাজ্ঞা নিয়ে কথা বলবে। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আঞ্চলিক উপস্থিতি নিয়ে কোনো আলাপ হবে না। তবে বুধবার 2 ফেব্রুয়ারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, অর্থপূর্ণ কোনো চুক্তিতে পৌঁছাতে হলে ইরানের ব্যালিস্টিক মিসাইল, প্রক্সি গোষ্ঠীগুলোকে সহায়তা এবং দেশের ভিতরে মানবাধিকার পরিস্থিতিকেও আলোচনার টেবিলে অন্তর্ভুক্ত করতে হবে। ইতিমধ্যে কাতার, তুর্কি ও মিশর মধ্যস্থতাকারী হিসেবে একটি খসড়া প্রস্তাব দিয়েছে। এতে 3 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ পুরোপুরি বন্ধ রাখতে এবং মজুদ সরা বিদেশে পাঠানোর বিনিময়ে মার্কিন ইরান অনাক্রমণ চুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও তেহরান বা ওয়াশিংটন কেউই এখনও পর্যন্ত এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাই দেয়নি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন বিশ্বের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন, কমেন্ট করে জানান আপনার মতামত, শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে বিশ্বের সকল আপডেট সংবাদ সবার আগে সবসময় পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।